ছাত্রীকেই ধর্ষণ করে খুন। ছাত্রীকে লাগাতার ঘরে আটকে রেখে ধর্ষণ আর তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে ফেলে দেয় শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনা বীরভূমের রামপুরহাটে। গ্রেফতার করা হয়েছে স্কুল শিক্ষক মনোজ পালকে। তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এই যে মারাবার লেগে বিয়া করবে? আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, তারপরে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেচ খালে। বীরভূমের রামপুরহাটে শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেফতার নিহত ছাত্রী স্কুলের শিক্ষক মনোজ পাল। মা বললে ফোন করে স্কুলে পৌঁছায়নি, টিউশন भी পৌঁছায়নি। আমরা ছুটে ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকেই খুঁজছিল, মাস্টারকে শুনতে হচ্ছে। এখন ওই মাস্টারে ফাঁসি চাইছি। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে। রামপুরহাটের বারোমেশিয়ার বাসিন্দা বছর 13 আদিবাসী ছাত্রী। পরিবারের দাবি 28 অগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ছাত্রী স্কুলের ফিজিক্সের শিক্ষক মনোজ পাল বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটে ভাড়া বাড়িতে থাকে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় শিক্ষক মনোজ পাল। একবার বলেছিল একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো, বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবার গ্রেফতার করা হয় শিক্ষককে। পুলিশের দাবি, সেদিনই জেরায় খুনের কথা স্বীকার করে ওই শিক্ষক। প্রাথমিক অনুমান, ছাত্রীকে ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল, তারপরে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে। বস্তাবন্দি দেহ ফেলা হয় কালীডাঙ্গার কাছে একটি সেচ খালে। সেখান থেকেই মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, দুটি হাত এবং দুটি পা পাওয়া যায়নি। ছাত্রীর যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে সেগুলি পচতে শুরু করেছে। নিউজ 18 বাংলা। 28 অগস্ট নিখোঁজ হয় ছাত্রী। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগও জানায় পরিবার। 1 সেপ্টেম্বর তাকে আটক করে পুলিশ, কিন্তু প্রমাণ না মেলায় নাকি ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার ছাত্রী খুনে গ্রেফতার করা হয় সেই শিক্ষককেই। রামপুরহাটে ছাত্রী খুনে প্রশ্নে পুলিশ। বীরভূমের রামপুরহাটের 7ম শ্রেণীর ছাত্রী গত 28 অগস্ট নিখোঁজ হয়ে যায়। পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও থানায় জানানো হয়। অভিযোগ, পদক্ষেপই নেয়নি পুলিশ। যখন খোঁজ পেল ততক্ষণে সব শেষ। 20 দিন পরে মঙ্গলবার কালীডাঙ্গার সেচখাল থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় সেই শিক্ষককেই। আমরা রিপোর্ট লিখেছি, তো কি করছিল এতদিন? বলতে কিছু করে না পুলিশ। কেস তো করেছিল, কিছু তদন্ত করে না। আগে মাস 28 তারিখে হয়ে গেছে, আর আজকে কত তারিখ হচ্ছে? তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে? পরিবারের দাবি, 28 অগস্ট টিউশনের জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ছাত্রী। সেদিনই রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। অভিযোগ, গুরুত্বই দেয়নি পুলিশ। পরিবার বারবার থানায় গিয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায়। সেই মতো 1 সেপ্টেম্বর শিক্ষক মনোজ পালকে আটক করে পুলিশ, কিন্তু জিজ্ঞাসাবাদ করে নাকি কিছুই জানা যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের দাবি, পুলিশ তাদের বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ছাত্রী। প্রায় 20 দিন পরে সেই শিক্ষককে গ্রেফতার। তাকে জেরা করে মৃতদেহের হদিশ পায় পুলিশ। এখানেই অনেকের দাবি, 1 সেপ্টেম্বরই পুলিশ যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হতো না। নিখোঁজ ছাত্রীটি হয়তো বেঁচে থাকতো, তাকে জীবিতই উদ্ধার করা যেত।
ছাত্রী খুনে প্রশ্নে পুলিশ। বুধবার রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আমরা রিপোর্ট লিখেছি, তো কি করছিল অতদিন? বলতে কিছু করে না পুলিশ। কেস তো করেছিল, কিছু তদন্ত করে নাই। আগে মাস 28 তারিখে হয়ে গেছে, আর আজকে কত তারিখ হচ্ছে? তাহলে বলুন তো কতদিন হয়ে গেছে? আমাদের লজ্জাবোধ করে আজকের দিনে সেই শিক্ষকদের উপর যে এইভাবে অন্যায় অত্যাচার করে নাবালিকা মেয়ের উপর কত লোক তার উপর ধর্ষণ করে তাকে মেরে খুন করে দেয়, ক্যানেলে জলে ভাসিয়ে দেয়। এই শিক্ষক সমাজের একটা কলঙ্ক। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঠিকাদার সংস্থার কর্মী। অভিযুক্তের মাথায় কি প্রাক্তন বিএমওইচের হাত? অভিযোগের তীর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্র মহাপাত্রের দিকে, আর ছেলের হয়ে অভিযোগ অস্বীকার প্রাক্তন মন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। হাসপাতাল জুড়ে জাহিরের মাতব্বরির গল্প। অভিযোগ, তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মহাপাত্র, যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র ছেলে। পাঁশকুড়ার বিএমওইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র। হাসপাতালের পাশেই বিএমওইচ এর অফিস, সেই অফিসেও জাহিরের গাড়ি চলত। তো 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও। তুমি বলছিলে তো আমার নামে, তোমার বাঁক সিধা করবো আমি, আমার নাম জাহির, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে, আমার বাবা মাকে তুলে গাল দিচ্ছেন। বাহ, খুব ভালো। তুমি কেন আমার বাবা মানি যোগ্য, নখের যোগ্যও আপনি নয়। জাহিরের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে তাকে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের গ্রামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সরকারি এই হাসপাতালে এবার মিলবে ইনডোর পরিষেবা। তৈরি হবে 10 বেডের হাসপাতাল, বরাদ্দ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানেই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে তৈরি হবে নতুন বিল্ডিং, সেখানে থাকবে 10টি বেড। সরকারি স্বাস্থ্য কেন্দ্র শালকুমার 1 এবং শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা। এখন এখানে শুধু আউটডোর পরিষেবা মেলে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা। কারো বড় কোনো অসুখ হলে যেতে হয় ব্লক হাসপাতালে, প্রায় 35 কিলোমিটার দূরে, না হলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে, প্রায় 55 কিলোমিটার দূরে। তাই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবা চালুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি এবার পূরণের পথে। স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হবে নতুন ভবন, সেখানে থাকবে 10টি বেড। এর জন্য 1,47 লক্ষ টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর। অনেকদিনের একটা দাবি ছিল এখানকার লোকেদের। এতদিন এটা পিএসসি ছিল, মানে নন বেডেড, পেশেন্ট ভর্তি হতো না। মানে আমার এটা অনেকদিনের ইচ্ছে ছিল যে এটা যদি বেডেড হয়ে যায় তাহলে আমার 5 কেলগুড়ি আরএইচও একটু চাপটা কম পড়বে। ওখানেও আমরা প্রায় অনেক ডেলিভারি হয়, বছরে প্রায় 1000-এর কাছাকাছি ডেলিভারি। স্যাংশন হয়ে গেছে প্রায় 1,47 লাখ টাকার মতো। খুব শীঘ্রই কাজ শুরু হবে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং চাহিদা, তারা যাতে একটা প্রাথমিক
চিকিৎসার সুযোগ এখানে পেতে পারে, রাজ্য স্বাস্থ্য দপ্তর এখানে এই মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একে আপগ্রেড করে বিল্ডিং তৈরি করবার জন্য প্রায় 1,42,00,000 টাকা বরাদ্দ করেছেন। এটা আমাদের কাছে খুব ভালো খবর। কাজ শুরু হওয়ার অপেক্ষায় আমরা সকলে আছি। এবছরের ডিসেম্বরের মধ্যে 10 বেডের নতুন ভবন তৈরির টার্গেট। কাজ শেষের অপেক্ষায় স্থানীয়রা। হলে ভালো হয়, আমাদের সুবিধা হয়। এখানে তো গ্রামের লোক তো মানে ডেঙ্গু অনেক কিছু হচ্ছে। স্টলগুলো সুবিধা পাবে, সবাই সুবিধা হবে, মানে 1 নম্বর 2 নম্বর সবাই সুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পুজোর আগেই মিলল পুনর্বাসন। বিষ্ণুপুরে 45টি দোকানদারকে পুনর্বাসন দেওয়া হলো। পুনর্বাসন দিল বিষ্ণুপুর পুরসভা। প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত, বিষ্ণুপুর পুরসভা প্রতিশ্রুতি মতনই পুনর্বাসন দিল, সেক্ষেত্রে দোকানদাররা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত, কারণ এই উৎসবের আমেজেই তারা পুনর্বাসন পেল? তুমি দেখো প্রিয়াঙ্কা, যে এই পুনর্বাসন পেয়ে দোকানদাররা ব্যাপক খুশি। তারা জানাচ্ছিল যে এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলছিল। দীর্ঘদিনের এই দোকান, প্রায় 50 বছরের অধিক সময় ধরে তারা এখানে দোকান করে আসছে। তারা এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলে। যখন গত বছরে বিষ্ণুপুর পুরসভা এই দোকান ভেঙে দেয়, ঠিক তখনই কিন্তু তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রতিশ্রুতি দিয়েছিল বিষ্ণুপুর পুরসভা তাদের পুনর্বাসন দেওয়া হবে, কারণ বিষ্ণুপুরের সৌন্দর্যায়ন, কারণ তুমি জানো টুরিস্ট স্পট এই বিষ্ণুপুর ট্যুরিজম রয়েছে, অর্থাৎ সৌন্দর্যায়নের জন্য এবং রাস্তা সম্প্রসারের জন্য এই করা। এখন হাতে চাবি কাঠি পেয়েছি, কাগজপত্র পেয়েছি, তখন তো স্থায়ী কিছু ছিল না, এখন স্থায়ী কাগজপত্র হয়েছে, এখন নিজের নামে দোকান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এটার জন্য আমি অনেকটাই খুশি। স্ট্যাচুতে আমাদের পুরনো দোকান ছিল, সেগুলি পৌরসভা রাস্তা সম্প্রসারণের জন্য হলো ভেঙে দেওয়া হয়, এবং তখন পৌরসভা কর্তৃক সবাই কথা দেন যে আমাদেরকে পুনর্বাসন দেবেন। সেই পৌরসভার কথা মতন আবার পুনর্বাসন পেয়েছি। সকলকে পুনর্বাসন দিয়েই আমরা কিন্তু এই কাজ করতে পারলাম। তাদের হাতে আমরা স্থায়ীভাবে দোকানের চাবি, লিজ অফ এগ্রিমেন্ট, ইলেকট্রিকের নো অবজেকশন এবং ভাড়ার রসিদ আমরা তুলে দিলাম তাদের হাতে, এবং 45টা দোকান তাদের হাতে আমরা চাবিকাঠি তুলে দিলাম। আগে ছিল বড় দুর্গার চমক, আর এবার বড় নৌকার চমক। বড় নৌকার চমক নিয়ে কলকাতায় পুজোর হাজির হচ্ছে দেশপ্রিয় পার্ক। পুজোর আবেগ আর স্মৃতি নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। দেশপ্রিয় পার্কের পুজো এবার স্মৃতির জলছবি। ছোট ছোট ঢেবে নদী কত কথা কয়। দেখো বৃন্দাবন, দেখো তোমারে তাই একখান জিনিস দেখাই। এ দেখো আমাদের গোকুলের মেয়ে, অল্প বয়সে বিধবা হয়েছে। বলো ফেলা ছড়া বৃন্দাবন, ওরে দে দে, ওকে দেখতে দে, ওর অন্তর আছে, ও বুঝবে কি করেছে। দেখো কি কাণ্ড করেছে, দেখো এই দেখো। পুজো মানেই স্মৃতির টান, আবেগে ভাষা, পুরনো সেই দিনের কথা। পুজোর পাঁচালিতে আবেগের ছোঁয়া, আর সেই সব স্মৃতি নিয়েই দেশপ্রিয় পার্কের এবার পুজোর তথ্যচিত্র, নাম জলছবি। পুজোর থিমও জলছবি। 5 মিনিটের এই তথ্যচিত্র তৈরি করেছেন সুজয় রায় ও শুভ্রজ্যোতি দত্ত। আমরা দেখাতে চেয়েছি যে কিভাবে মানুষকে এই পুজোর সঙ্গে রিলেট করতে হয়, তার অনুভূতিটাকে নিয়ে। শুধু কমার্শিয়ালি করলেই হবে না, অনুভূতি না থাকলে এটা আসে না। তথ্যচিত্রের সঙ্গেই থাকছে আরো এক চমক, বড় নৌকার চমক। তৈরি হচ্ছে 170 ফুটের নৌকো। দর্শকদের কাছে চমক হচ্ছে প্যান্ডেলের আউটসাইড। এটা থাইল্যান্ডের একটা বজরা, 170 ফিট লম্বা, মোটামুটি হাইটটা 85 ফিট। লোকগুলো যখন এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকবে তখন তার চোখের সামনে ভাসবে একটা বিশাল বজরা মাঠের মধ্যে আছে, তাতে একটা লাইটের এফেক্টটা দেওয়া হবে,
মনে হচ্ছে জলের ওপরে সেটা ভাসছে। আমার মনে হয় আমরা মডেল তৈরি করেছি বা যা এখনো পর্যন্ত কাজ হয়েছে, এটা কিন্তু এটা আবার 2015 বড় দুর্গার সঙ্গে এটা রেট করা যেতে পারে, এটা সাড়া ফেলে দেবে। মণ্ডপে ঢুকলে মনে হবে যেন নদীতে ভাসছেন, নৌকো ভ্রমণের আনন্দ। 2025-এ 10 বছর পরে এসে আবারও তাক লাগাতে চলেছে বিশ্বের সবথেকে বড় নৌকো। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।